জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে ১৮ নভেম্বর ১৬ আসামির মধ্যে ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ১৩ জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে ২ মাসের সময় চাইলে আদালত ১ মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দায়ের করা রিটের রায় দেয়া হবে আজ। সকালে রায় ঘোষণা করবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার শুরুতেই রয়েছে সেটি। গেল ১৮ আগস্ট এই বিষয়ে রিট করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। পরে এই রিটের অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামায়াত ও বিভিন্ন ব্যক্তি। একই বিষয়ে আরেকটি রিট করেন নগর রানীনগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে ১১ কার্যদিবস শুনানি শেষে রায়ের দিন ঠিক করা হয় ১৭ ডিসেম্বর। ২০১১ সালে ৩০ জুন সংসদে পাশ হয় ৫০ সংশোধনী। এতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়। আগামী বছরের শেষে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। আমরা সেই অর্জনকে আমাদের দোষে মহান বিজয় দিবসে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। আহতদের আত্মত্যাগ ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরও প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান নিশ্চিত করা হবে জানান তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অধ্যাপক ইউনূস জানান, ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী জানুয়ারিতেই ঐক্যমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারে বলেন তিনি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে বিগত সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বিদেশে পাচার করা টাকায় গোলযোগ সৃষ্টি করে ফ্যাসিবাদীরা আবার ক্ষমতায় ফেরার চেষ্টায় আছে জানান তিনি। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। প্রফেসর ইউনূস জানান, জুলাই গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে সরকার জানান তিনি। কঠিন, কারণ এই বিষয়ক আইন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা। ফেসবুকেই নিন্দা জানান তিনি। এদিকে মোদীর দাবিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলছে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সার্জিস ও হাসনাত। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্য নিয়ে
সমালোচনার ঝড় উঠেছে। মোদি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 1971 সালে ভারতের বিজয়ের অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান, তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে দাবি করেন তিনি। এরপর পোস্টটি স্ক্রিনশট যুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ জানান আইন উপদেষ্টা। লেখেন, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মোদির পোস্টের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির বিজয়ের শোভাযাত্রায় নেতারা বলেন, নরেন্দ্র মোদীর দাবি উপহাসের শামিল। আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। অবিলম্বে মোদির এমন মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ছাত্র নেতারা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা এই দেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে অভিহিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতারা। সোমবার দুপুরে বিজয় র্যালি শেষে একথা জানান তারা। 1971 সালে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে হয় এই যুদ্ধ। কিন্তু স্বাধীনতার 53 বছরেও এই চেতনার বাস্তবায়ন না হওয়ায় গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা। বৈষম্য দূর করতে আন্দোলন করছিলাম, তাহলে অবশ্যই বৈষম্য দূর হবে এমন একটা বাংলাদেশ চাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী এই কাঠামোর বিনাশ, এই ফ্যাসিবাদ বিতাড়িত হলো, ফ্যাসিবাদী কাঠামোর কিন্তু বিনাশ ঘটেনি। তার জন্য আমাদের মনে হয় একটি জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করে নরেন্দ্র মোদীর টুইটের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, বারবার এগুলো করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা 71 একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষভাবে লিখতে হবে, সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিস্টদের এই দেশে আর কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আকাঙ্ক্ষা 24-এর এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা ছাত্র, তরুণ, জনতা, আমরা সবাই সম্মিলিতভাবে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। যারা গত 15 বছরের গুম, হত্যা, লুটপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সম্ভাব্য সময় জানানোকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াত। তবে সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে জামায়াত নেতারা মনে করেন সদিচ্ছা থাকলে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি জামায়াতের নেতারা। বিএনপি নেতারা বলছেন, সংস্কার যুগ যুগ ধরেই চলবে, তবে সংস্কার করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেও মন্তব্য করেন দলটির নেতারা। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায়
উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা জনগণ ঠিক করবে বলেও জানান বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। এই নির্বাচনটা যদি প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে হওয়ার মধ্যে দিয়ে ইলেকশনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি হয়, তাহলে এই 2-1 মাস বিলম্বের জন্য এই জাতি কিন্তু কষ্ট পাবে না। এর আগে দিন তারিখ সহ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার কৃতিত্ব একটি পরিবারে বন্দী ছিল মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করেছিল। জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল দলটি। সকালে রাজধানীর পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন রাজধানীর পল্টন মোড়ে। দেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল বলে অভিযোগ করেন জামায়াত আমির। দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল বলেও মন্তব্য তার। একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান, ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল, জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল। দেশের মাটিতে লগি বৈঠার সন্ত্রাসের বিচার হবে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, যে জাতির সন্তানেরা বারবার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা আনতে শিখেছে, তারা স্বাধীনতা আর বেহাত হতে দেবে না। মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল, তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয়নগর হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সরকারি চিকিৎসক সহ 3 জনের বিরুদ্ধে বেসরকারি হাসপাতাল চালিয়ে 3 বছরে অন্তত 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অথচ সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকার বিধান নেই। 32 মালিকের প্রতিষ্ঠান হলেও ওই 3 জন অন্যদের মতামত ছাড়াই এখন বন্ধ করে দিয়েছে হাসপাতালটি। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর মুগদার ফ্রেন্ডস কেয়ার হাসপাতাল চালু হয় 2021 সালের মার্চে। 32 জন বিনিয়োগ করেন প্রায় 8 কোটি টাকা, কিন্তু হুট করেই গত 4 মাস ধরে বন্ধ হাসপাতালটি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আতিদ মোহাম্মদ মোল্লা এবং পরিচালক রাশেদুল কবির চৌধুরী, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ অন্য পরিচালকদের না জানিয়ে বন্ধ করে দেন প্রতিষ্ঠান। এ যাবৎকালীন সময়ে ওনারা কোনো বোর্ড রেজুলেশন করেনি, কোনো বোর্ড মিটিং করেনি, কখনো কোনো হিসাবের পারপাজে আমাদেরকে ডাকেনি। কেনাকাটার নামে মোটা অঙ্কের টাকা সরানোর অভিযোগ করেন অন্যান্য পরিচালকরা। পূর্ব পরিকল্পনায় ছিল আমরা এখান থেকে এভাবেই হসপিটালটার গ্রিপ করব। গত 1 বছর প্রতিষ্ঠানের অনেক কর্মচারীকে দেয়া হয়নি বেতন, এমনকি হাসপাতালের বাড়ি ভাড়াও বাকি 61 লাখ টাকা। ওনাদের কাছে গেলে ওনাদেরকে পাওয়াও যায় না, আর ওনারা সবসময় দূরে দূরে থাকে। আর বলে যে আমাদের লস, এখন তাদের লাভের ভাগটা আমাদের দিচ্ছে না, লসের কথা আমরা কেন শুনবো? অভিযুক্ত ডাক্তার রফিকুল ইসলাম বর্তমানে দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এদিকে হিসেব না দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন ফ্রেন্ডস কেয়ারের এমডি ডাক্তার আতিদ মোহাম্মদ মোল্লা, তবে দায় চাপান অন্যদের ওপর। আর প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও আইন লঙ্ঘনের বিষয়টিকে এড়িয়ে যান। ডাক্তার হিসাবে আমি অনেক কাজ করেছি, এমডি হিসাবে অনেক কাজ করতে পারি নাই বা ব্যর্থতা ছিল। আমার গভর্নমেন্ট হসপিটাল থেকে আমি কোনোদিন আমার এদিকের কোনো রোগী আমার রেফারেন্সে আসেনি। ইয়েটা ছিল ভালো যে আমি
সেবামূলক প্রতিষ্ঠা বাংলাদেশে অনেক ঘাটতি আসে, এটা উদ্যোগের সাথে ছিলাম। আমিও ওনাদের মতো একজন পরিচালক ছিলাম, ওনাদের মতো আমিও একজন সাফারার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ব্যবসায় বিনিয়োগের সুযোগ নেই। এই ব্যত্যয়ের ব্যাপারে যদি কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ উত্থাপিত হয়, সে ব্যাপারে অভিযোগের আলোকে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এরই মধ্যে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতালের পরিচালকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় কার্ড কম, তবে এ মাসেই আসছে নতুন 20,000 কার্ড, সংকট কেটে যাবে। চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রো রেল, কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন ভোগান্তিতে। যে একক যাত্রার টিকিটের অনেক সংকট রয়েছে, আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এই সংকটটা দ্রুতই কাটিয়ে ওঠার জন্য, আর মানুষের যাতায়াত যাতে আরও সুবিধাজনক হয় সেই বিষয়ে কাজ করার জন্য। খুবই ভোগান্তি হইতে হয় যারা আমরা নর্মাল যাতায়াত করি মিরপুর থেকে, কারণ আমার অফিস যেমন গুলিস্তানে যাই, সো আমার ভালোই অনেক ঝামেলা হয় আর কি। এমন অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। আমি উত্তর থেকে যখন আসছিলাম অন্তত 1.5 ঘন্টা আমাকে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে। মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল বলছে 2022 সালের 29 ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় 2,70,000, কিন্তু 2 বছরে 2 লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রী টিকিট ফেরত দেয়নি, আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিনই। সংকট মোকাবেলায় আগামী মার্চের মধ্যে নতুন 4 লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আরো 20,000 টিকিট রওনা দিয়েছে আমাদের জাপান থেকে, এটা আমরা এই মাসের শেষের দিকে পাবো। এই মাসের শেষে আরো 20,000 রওনা দিবে, আবার জানুয়ারিতে আরো আসবে। এইভাবে আমরা আরো প্রায় 3 লাখ টিকিট আনতেছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এসে পৌঁছবে। আমরা এই টিকিটগুলি পেলে আমাদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মেট্রো রেলে এখন দিনে চলাচল করছে 3.5 লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে হিমেল হাওয়ার কারণে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও কুয়াশায় কিছুটা কমলেও বেড়েছে শীতের দাপট। পঞ্চগড়ে সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীত বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন অনেকেই। মেহেরপুরে 3 দিনে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কমেনি শীতের তীব্রতা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ প্রয়োজন ছাড়া সকালে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। নাটোরের শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। দিনের অর্ধেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। শীতের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঠাকুরগাঁও ও নাটোর থেকে আমাদের সহকর্মীরা। শ্রুতি যাচ্ছে ঠাকুরগাঁতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং হাসপাতালে শিশু এবং বৃদ্ধদের উপস্থিতি কেমন, সেখানে চিকিৎসা নিতে তাদের হিমশিম খেতে হচ্ছে কিনা? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা, বরাবরই কিন্তু এ জেলায় শীত বেশি পরিমাণে হয়ে থাকে। তবে আমরা শীতের যে প্রকৃত খবর সেটি কিন্তু এখানে পাই না, কারণ এখানে ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম নেই। আর যদি শিশু এবং বৃদ্ধ রোগীদের কথা বলি, তাহলে এটি কিন্তু দিন দিন ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার হাসপাতালে যেখানে 45 জন শিশু রোগীর সিট বরাদ্দ রয়েছে, সেখানে 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি হচ্ছেন এবং বাইরে যে ডাক্তারগুলোর যে পার্সোনাল চেম্বার রয়েছে, এখানেও প্রায় 1 থেকে 1,500 শিশু প্রতিদিনই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং যে বৃদ্ধ রোগী, সেখানেও কিন্তু 20 জন বৃদ্ধ রোগীর জায়গায় কিন্তু 50 থেকে 60 জন বৃদ্ধ রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হচ্ছেন। এ জেলায় শীত এবার কিন্তু একটু ব্যতিক্রম ভাবে পার হচ্ছে, অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে শীত অনুভূত হলেও কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠাকুরগাঁয়ে কিন্তু তেমন শীত ছিল না। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত একটু বেশি আকার ধারণ করে এবং 1 সপ্তাহ চলার পরে কিন্তু সেটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। অর্থাৎ 2 দিন থেকে কিন্তু
সূর্যের সকাল সকাল সূর্য দেখা দিচ্ছে, তবে শীতের দাপট কিন্তু এখনো কমেনি। এই কারণে মানুষ কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। এখানে নিম্ন এবং ছিন্নমূল মানুষের আয় কিন্তু কিছুটা কমেছে, তবে ব্যয় আবার বেড়েছে। ব্যয় বলতে অন্যান্য খরচের সাথে ঔষধ কিন্তু একটি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিটি ঘরে ঘরেই কিন্তু শীতজনিত রোগের কম বেশি আক্রান্ত হয়ে থাকছেন মানুষ। এই ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই শীত প্রধান এলাকা হওয়া কারণে কিন্তু বাংলাদেশে যে গম উৎপাদন হয় তার বেশিরভাগ কিন্তু ঠাকুরগাঁয়ে উৎপাদন হতো। তবে এবছর এই গমের পরিমাণটি কিন্তু অনেকটা কমে গেছে। সরকারি ভর্তুকি দেওয়ার পরেও কিন্তু ঠাকুরগাঁয়ে গম উৎপাদন হয়নি, এবং এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু এবং ভুট্টা। এই আলু এবং ভুট্টার জন্য এই যে আবহাওয়ার একটি পরিবর্তন, এই শীত এবং গরম, এই দুই আবহাওয়া কিন্তু আবহাওয়ার জন্য আলুর জন্য একটি ক্ষতিকর ঝুঁকি রয়েছে। এ কারণে কৃষি বিভাগ কিন্তু এই কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। চাষিরা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু উৎপাদন খরচ বেশি হবে, কারণ এই শীতের কারণে তাদের উৎপাদন খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। শামসুজ্জোহা, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, আমরা উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের পরিস্থিতি শুনছিলাম। নাটোরের শীতের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার খেটে খাওয়া মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন। নাটোরে কিন্তু শীতের প্রকোপতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীতের প্রকোপতা বৃদ্ধি পাতে আমরা দেখেছি। আসলে এর কারণে কিন্তু আসলে নাটোরের যে ছিন্নমূল অসহায় যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসলে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিশেষ করে আসলে যে শীত নিবারণের জন্য যে সরকারি যে কম্বল দেওয়া হতো, সেই কম্বলে কিন্তু এবার কোনো ব্যবস্থা নেই। এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি এই সংগঠনের পক্ষ থেকে আসলে তাদের কোনো রকম শীত বস্ত্র দেওয়া হয়নি বলে আমাদের কাছে জানিয়েছেন। আর আরেকটি বিষয় যেটা, এখন কিন্তু আসলে যে রবি শস্যগুলো আবাদ করা হচ্ছে, এই শস্যগুলো কিন্তু আবাদ করতে গিয়ে কৃষকেরা কিন্তু আসলে একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা কিন্তু আসলে এই অতিরিক্ত কুয়াশা, বিশেষ করে যে পরিমাণে কুয়াশাটা এবার পড়ছে নাটোরে, এই কুয়াশাটা কিন্তু পূর্বের অনেক বছরের মধ্যে কিন্তু আসলে ভিন্নতা দেখা দিয়েছে। কিন্তু এতটা কুয়াশা যা ধারণার বাইরে এখানকার মানুষজন বলছে যে তারা অনেক বছর ধরে এই জাতীয় কুয়াশা কিন্তু দেখেনি। এখনো যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে জমিতে কাজ করছে কৃষকেরা, আমরা কিন্তু কিছুটা দূরেও কিন্তু দেখতে পাচ্ছি না যে আসলে কৃষকেরা তারা কাজ করছে। এই অবস্থা যদি থাকে এখন পর্যন্ত, তাহলে কিন্তু আসলে যে ফসলগুলো আবাদ হচ্ছে এই ফসলগুলো নষ্টের সম্ভাবনা রয়েছে। আর কি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে নিম্ন আয়ের মানুষেরা, যারা দিন আনে দিন খায়, যারা খেটে খায়, বিশেষ করে অটো রিক্সা চালক বা এই দিনমজুর গুলো, তারা কিন্তু আসলে সকালবেলা কাজে বের হচ্ছে ঠিক, কিন্তু আসলে তারা কিন্তু সেইভাবে কোনো কাজ পাচ্ছে না। আর রিক্সাতে কিন্তু আসলে মানুষজন উঠছে না। একদিকে শীত, একদিকে ঘন কুয়াশা, যার কারণে কিন্তু মানুষজন যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনের বাইরে কিন্তু মানুষ বের হচ্ছে না। আর বের হলেও তারা আসলে বাতাসের কারণে, হিমেল বাতাসের কারণে কিন্তু তারা রিক্সায় উঠছে না। এই নাটোরের মানে শীতটা আসলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এখানকার সরকারি এই সহযোগিতা প্রয়োজন বলে এখানে ছিন্নমূল মানুষেরা মনে করছেন। ঠাকুরগাঁও এবং নাটোর থেকে শীতের পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গোপালগঞ্জের কোটালীপাড়া প্রাক বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অসুস্থদের পরিবার জানিয়েছে, সোমবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চে ৩২০ জন শিশু কিশোরকে নিয়ে প্রাক বড়দিনের অনুষ্ঠান শুরু হয়। দুপুরে অনুষ্ঠান শেষে বিরিয়ানির প্যাকেট দেয়া হলে তা নিয়ে বাড়ি চলে যায় তারা। সেই খাবার খাওয়ার পর সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু কিশোরেরা। চার্চ কর্তৃপক্ষের দাবি, স্থানীয় ধারাবাসাইল বাজারের একটি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির প্যাকেটগুলো দেয়া হয়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। 148 জনের মধ্যে 46 জনকে আমরা ডিসচার্জ করে দিয়েছি এখন পর্যন্ত, এবং এখন পরবর্তীতে যে কোনো রোগী স্টেবল হবে তো আমরা আস্তে আস্তে ছেড়ে দিব। আর যদি কাউকে যদি রেফার করা লাগে তাহলে আমরা রেফার করে দিব। সবাইকে এখন আপনার ভর্তি ছাড়াই বলছে যে এত আপনাদের ডাটা এন্ট্রি দরকার নাই, যে দরকার হলে রুম থেকে ডাটা এন্ট্রি করবেন। আর এখন যেন প্রাইমারি ট্রিটমেন্টটা ইমিডিয়েট যত দ্রুত শুরু করে দেওয়া যায় আর কি। দেশের সব সরকারি ও মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি ফল প্রকাশ আজ দুপুর 2টার পর ফল পাবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সকাল 10:30 থেকে 11টা নাগাদ ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, একই নম্বরে SMS এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ভর্তির ওয়েবসাইটেও ফল জানা যাবে। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে এবার সারা দেশে 9,83,539 জন শিক্ষার্থী আবেদন করেছে।
গত 12 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। এবার বীজ সংকটে পড়তে হয়েছে আলু চাষিদের। ভালো মানের বীজ পাননি অনেক চাষি। এতে দেখা দিয়েছে আলুর ফলন কমার আশঙ্কা। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া ভালো থাকলেও সংকট সত্ত্বেও উৎপাদন ভালো হবে। বগুড়ায় এবছর ৫৫,৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজের চাহিদা ৯০,০০০ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি থেকে ৪,৫০০ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে আরও ২০,০০০ মেট্রিক টন। মানসম্পন্ন বীজের সংকটের কারণে ঘরে বা হিমাগারে রাখা আলু বীজ হিসেবে ব্যবহার করছেন অনেক চাষি। যারা ভালো মানের বীজ ব্যবহার করছেন তাদের গুনতে হয়েছে দ্বিগুণ খরচ। অনেক জমিতে বপন করা বীজের মানের নিশ্চয়তা না থাকায় এবার আলুর ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। যে বিট 60 টাকা কিন্তু সেই বিট 120 টাকা, তা পাওয়া যাচ্ছে না। গাছ হয়ে যায়, গাছ মরে যাচ্ছে, পোষা মনে লাগিচ্ছে। এর মধ্যে কয়েকদিন থেকে আবহাওয়া লাগিচ্ছে, আবহাওয়াতে আরো গাছ সমস্যা হচ্ছে। এবারে আমার 4 বিঘা জমি লাগাচ্ছি, এই বীজের দাম বেশি। আমার 4 বিঘা জমির দাম পড়েছে 90,000 টাকা। এই বীজের দাম বেশি দেখে আমি আলু 1 বিঘা করে কম লাগাচ্ছি। বীজ ভালো না হলে আলুর ফলন কমতে পারে 30 থেকে 50% পর্যন্ত। তবে কৃষি বিভাগ বলছে বীজের মান, পরিবেশ এবং এলাকার উপর নির্ভর করে আলুর ফলন। কৃষকদেরকে তাদের এই বীজ সরবরাহের আমরা কিন্তু সহযোগিতা করে এসেছি। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন সম্ভব হবে। যদি আবহাওয়া ভালো থাকে আমরা কৃষক ভাইদের পাশে আছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ সেবা দিয়ে যাব, যাতে করে আমাদের আলুর যে উৎপাদন সেই উৎপাদনটা যেন আমরা স্বাভাবিক রাখতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত মৌসুমে সারা দেশে আলু উৎপাদন হয়েছিল 29,42,00,000 মন। তবে এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,81,00,000 মন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। প্রথমবারের মতো ড্রেজিংয়ের আওতায় এসেছে খাগড়াছড়ি পাহাড়ি নদী, মাইনি ও চেঙ্গি। নদীর গভীরতা বেড়ে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় সুফল পাচ্ছেন স্থানীয়রা। খনন করা মাটিতে অনাবাদি কৃষি জমি ভরাট হওয়ায় সারা বছরই চাষির উপযোগী হয়েছে ওই জমি। এতে ফসল উৎপাদন বাড়ার আশা কৃষকদের। এবছর বর্ষা মৌসুমে 4 দফা বন্যায় প্লাবিত হয় মাইনি ও চেঙ্গি নদী তীরের এলাকা। তাই নদীর গভীরতা বাড়ানোর পাশাপাশি মৎস্য আহরণ বাড়াতে নদী দুটি ড্রেজিংয়ের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালের জানুয়ারিতে শুরু হয় খনন। এতে বেড়েছে নদীর গভীরতা। খনন করা মাটি অনাবাদি জমিতে ফেলার কারণে বেড়েছে উর্বরতা। দীর্ঘদিন পর এসব জমি চাষের আওতায় আসায় খুশি কৃষকরা। গভীরতা করার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। আগের মতো নব্যতায় ফিরে আসছে, যে নদীর আগে চর ছিল, এগুলো চরগুলো কাটা হয়েছে এবং প্রশস্ততা বাড়ছে, গভীরতা বাড়ছে, নৌকা চলাচল করতে পারতেছে। নদী খননের পাশাপাশি প্রায় 70 কিলোমিটার চর অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজিং কাজ সম্পাদন হওয়ার ফলে নদীর সেকশন বৃদ্ধি পাচ্ছে এবং ফ্রেশ ওয়াটার পানি দ্রুত অপসারণ হয়ে গেলে বন্যার তীব্রতা কিছুটা হ্রাস পাবে। 2025 সালের জুন পর্যন্ত মেয়াদের এই প্রকল্পের 25% কাজ শেষ হয়েছে। নদী খননের কাজে খরচ হবে প্রায় 250 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি হবিগঞ্জ পৌর পানি শোধনাগার। বিদ্যুতের মিটার স্থাপন করেনি ঠিকাদার। এ অজুহাতে পৌরসভার কাছে শোধনাগার হস্তান্তর করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 1 বছর ধরে অকেজো পড়ে থাকায় নষ্ট হতে বসেছে শোধনাগারের যন্ত্রপাতি। পৌরবাসীর পানির সংকট দূর করতে হবিগঞ্জে 3য় পানি শোধনাগার নির্মাণ শেষ হয় 2023 সালের জুনে। বিদ্যুৎ সংযোগ নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ও ঠিকাদারের টানাপোড়েনের মধ্যেই নভেম্বরে উদ্বোধন হয় এ প্রকল্প। তবে 1 বছরেও শোধনাগারটি বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকায় পাইপলাইন সহ অন্য জিনিসের ক্ষতি হতে পারে, তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয়। ট্রিটমেন্ট প্ল্যান্টটাই আমি যে চালু করব, সেটার জন্য তো আমার পাইপলাইন দরকার, কারণ আপনাদের পৌরসভায় কিংবা আশেপাশে অনেক জায়গায় আমাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পৌর প্রশাসক বলছেন, শোধনাগার হস্তান্তর হলে পৌরসভায় পাইপলাইন মেরামত করে চালুর উদ্যোগ নেবে। ওনারা যদি আমাদের পানি শোধনাগারটা প্রস্তুত করে আমাদেরকে হ্যান্ডওভার করে বুঝিয়ে দেন, আমরা অতি দ্রুতই আমাদের এই
নতুন শোধনাগার থেকে আমরা পানি সরবরাহ দিতে সমর্থ হব এবং এই পানি শোধনাগার চালু করতে গিয়ে যে টুকটাক কিছু পানির লাইনের সংশোধন করা দরকার বা মেরামত করা দরকার আমরা অতি দ্রুতই করে দিতে সম্ভব হবে বলে আমি আশা করি। পৌরসভা জানিয়েছে প্রায় 56 কিলোমিটার পাইপলাইন দিয়ে 2300 আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহ হচ্ছে। দুটি কেন্দ্র থেকে পানি সরবরাহের তুলনায় গ্রাহক বেশি ও পানির চাপ কম থাকায় অর্ধেক গ্রাহক পানি পাচ্ছে না। আমরা পৌরবাসী পানির বিভিন্ন সমস্যায় ভুগতেছি। আমরা চাই অচিরই এই সমাধান হইতো, আমরা এটা উপভোগ করতাম। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে খুব তাড়াতাড়ি এই সমস্যার নিরসন হয় এবং সবার জন্য আমরা উপকৃত হই। নতুন শোধনাগারে ঘন্টায় 350 ঘনমিটার পানি শোধন করা যাবে। বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে উল্লেখ করে দ্রুত শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।